স্যার আবার অফ হয়ে গেছে। অফ করছি কারণ রেকর্ডিং চালু করার জন্য। এখন দেখেন এখন ভিজিবল কিনা। ওকে, তো আমাদের আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এনএলপি। এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে? তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? তার আগে বলেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আমাদের ওয়ার্ল্ডে যত ধরনের হিউম্যান ইন্টারাকশনের জন্য ল্যাঙ্গুয়েজ আছে এই সবগুলোকে অ্যাকচুয়ালি বুঝি, এগুলোকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি। যেমন বাংলা হইতে পারে, ইংলিশ হইতে পারে, হিন্দি হইতে পারে। এখন ঘটনা হচ্ছে এনএলপির পুরা কাজটা হচ্ছে আমাদের দ্যাট মিনস হিউম্যানরা আমরা যেভাবে ইন্টারেক্ট করি ল্যাঙ্গুয়েজের থ্রুতে এই জিনিসটাকে মেশিনকে বোঝানো এবং মেশিনকে ক্যাপেবল করা আমাদেরকে যেন সে আমাদের ল্যাঙ্গুয়েজে রিপ্লাই ব্যাক করা। যেমন চ্যাট জিপিটি কে আপনি কি করেন, একটা কোশ্চেন দেন বা কোনো কিছু তার কাছে জানতে চান, এটা দেন হচ্ছে আপনার নিজের ল্যাঙ্গুয়েজে, কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না, আমরা ইনপুটটা দেই ডিরেক্ট ইংলিশে এবং চ্যাট জিপিটি আমাদের কি করে সেম ইংলিশে একটা আউটপুট ব্যাক করে, রাইট? তো জি স্যার। এইখানে আমাদের মেইনলি কাজ কয়টা তাহলে? ফার্স্ট ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা মেশিন আগে বুঝবে, এরপর আমরা এখানে যা বলছি, যা জানতে চাই, আমাদের যে পরিমাণ ইমোশনালি ছিল বা আমাদের কথার যে ইন্টেনশনটা ছিল সেটাকে রিপ্লাইয়ের জন্য টেক্সট আবার জেনারেট করা, তাই না? সো আবার বলতেছে আপনার ইনপুট ঢুকবে, মেশিন প্রথমে বুঝবে আপনি তাকে কি চাইতেছেন আপনি তার কাছে, এরপর আপনি যে চাইতেছেন সেটার জন্য সে আপনার ল্যাঙ্গুয়েজে দ্যাট মিনস ইংলিশে একটা অ্যান্সার জেনারেট করবে এবং সেটা আপনাকে আউটপুট দিবে, ঠিক আছে? তো এই যে দুইটা কাজ, প্রথমটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এই আন্ডারস্ট্যান্ড পোর্শনটাকে আমরা এনএলপি এর এনএলইউ নামে একটা মডিউলের ভিতরে রাখি। এই এনএলইউ এর মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেখেন, আহ আমার একটা পিডিএফ দেখা যাচ্ছে জি স্যার। এখানে, দেখতে পাচ্ছেন তো, তাই না? যে দেখেন এনএলপি মানে হচ্ছে ক্যাপাবিলিটি অফ কম্পিউটার টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস যত ধরনের মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে এইগুলাকে আন্ডারস্ট্যান্ড করাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এনএলপির উদ্দেশ্য। সো ডিফারেন্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা আলাদা আলাদা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা গ্রামাটিক্যাল রুলস এবং স্ট্রাকচার আছে। যেমন আমি যদি বাংলায় বলি আমি ভাত খাই, দেখেন প্রথমে কি আমি কি একটা সাবজেক্ট, মানে হচ্ছে লাইনটা যার সম্পর্কে কিছু বলতেছে সে হচ্ছে সাবজেক্ট, লাইনটা যার সম্পর্কে কিছু মানে যাকে নিয়ে বলতেছে সে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে সে যা বলতে চায় তা থেকে অবজেক্টে। এবং এই পুরো সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে একটা রিলেশন মেনটেন করা লাগে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব এই জিনিসটা দুনিয়ার প্রত্যেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এক্সিস্ট করে। কিন্তু একটু স্ট্রাকচারটা দেখেন তো, প্রথমে আছে আমি, এরপরে ভাত, এরপর খাই। আমি মানে হচ্ছে সাবজেক্ট, এটা একটা, এরপরে ভাত, ভাত হচ্ছে অবজেক্ট, এরপরে খাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো এটার সিকোয়েন্সটা কেমন বাংলা ল্যাঙ্গুয়েজে? সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপরে ভার্ব। মোটামুটি যত ধরনের মানে সব ধরনের বাংলা ল্যাঙ্গুয়েজ আসলে এইটা ফলো করে চলে। আপনি বাংলায় বলতে চান আমি ক্রিকেট খেলি, তো আমি সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, খেলি হচ্ছে ভার্ব। বাট ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করেন দেখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে যায়, নট সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সো এই যে ল্যাঙ্গুয়েজ বেসিসে যে আমাদের অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল রুল গুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। ওকে, সো আমাদেরকে যদি এনএলপি এর কাজ করা লাগে, দ্যাট মিনস আমাদেরকে যদি মেশিনকে বোঝানো লাগে, তাহলে আমাদেরকে এই টাইপের অনেক ঝামেলা ফেস করতে হয়। আমাদেরকে ম্যান্ডেটরি একটা গ্রামার রুল ফলো করা লাগে। এই সবকিছু মেনটেন করলেও আপনি ধরেন একদম প্রিসাইজ সবকিছু মেনটেন করতেন, বাট তাও আপনার এখানে ঝামেলা হইতে পারে। এই ঝামেলাগুলোতে আমরা যাব। তার আগে আমরা দেখি এনএলইউ মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড এন্ড এক্সট্রাক্ট মিনিং ফ্রম হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যা বলতে চাইছেন এটা সে বুঝবে এবং এখান থেকে একটা অর্থ বের করে আনবে। কি কি কাজ হইতে পারে এটা? একটা টেক্সটের ভিতরে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ বা এন্টিটি গুলাকে আইডেন্টিফাই করা, সেন্টিমেন্ট অ্যানালাইজ করা। আপনি নর্মাল একটা কথা যদি আপনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়
আপনার ভয়েসের আপ ডাউন থাকে, আপনার ভয়েসের টোন যদি চেঞ্জ হয়, তাহলে ওই সেম লাইনটা ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করতে পারে। সো এছাড়া আপনার ইনটেন্ট, এই যে আপনি যা বলতেছেন এইটা মানে কি, এটা আপনি যে বলতেছেন এটার অ্যাকচুয়ালি নর্মাল ভয়েসে বলতেছেন নাকি রাগ হয়ে বলতেছেন, অ্যাকচুয়ালি আপনার ইন্টেন্ট কি, এই সব কিছু অ্যানালাইজ করে একটা মিনিং এক্সট্রাক্ট করা লাগবে, যেটা আমরা এনএলএম এর ভিতরে করি। এবং এই কাজটা করতে গিয়ে আমাদের অনেক ধরনের অ্যাম্বিগুইটি অর চ্যালেঞ্জের ফেস করা লাগে। দ্যাট মিনস মেশিনকে যখন আপনি বুঝাইতে চান একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে, যার প্রথমটা হচ্ছে লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি তখনই ঘটে যখন একটা সিঙ্গেল ওয়ার্ডের মাল্টিপল মিনিং থাকতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি হি স এ ব্যাট, এটা মানে আপনি কি বুঝছেন? এই অ্যাম্বিগুইটিটা অ্যাকচুয়ালি মেশিন না, এই অ্যাম্বিগুইটিটা আমাদের নিজেদের মাঝখানেও ক্রিয়েট হইতে পারে, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজেও এটা হইতে পারে। যেমন যেটা বলছি হি স এ ক্যাট, বলেন হি স এ ক্যাট মানে কি? স্যার বাদর দেখছে এটা বলছে। হ্যাঁ, এখানে ব্যাট এর দুইটা মিনিং হইতে পারে, যে বাদুর অথবা ক্রিকেট খেলার ব্যাট, ঠিক আছে? তো আপনি আইদার ক্রিকেট খেলার ব্যাট দেখছেন অথবা আপনি একটা বাদুর দেখছেন। তো কোনটা দেখছেন এটা আমরা বুঝতে পারতেছি না, জাস্ট বিকজ অফ ব্যাট এই ওয়ার্ডটার মাল্টিপল মিনিং থাকার কারণে। হি স, আপনি দেখছেন, এইটুকের এই সেন্টেন্সের এই স্ট্রাকচারের ভিতরে কোনো সমস্যা নেই, কোনো ধরনের অ্যাম্বিগুইটি নেই, বাট একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যাট এইটা আপনার সেন্টেন্সে কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছে। এরপর হচ্ছে সিনথেটিক অ্যাম্বিগুইটি, যখন একটা সেন্টেন্সকে আপনি ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন বা ডিফারেন্ট মিনিং আপনি এটা থেকে বের করতে পারবেন, জাস্ট শুধুমাত্র সেন্টেন্সটার স্ট্রাকচারের কারণে। বুঝতে পারছি আমরা? আমাদের ইংলিশে একটা খুবই নর্মাল আছে, যদি আপনি দুইটা নাউন আছে, ধরেন দুইটা নাউন এন, এই দুইটাকে আপনি এন দ্বারা যুক্ত করতে চাইছেন এবং দুইটা সম্পর্কে আপনি সেম বিশেষণ বা এজেক্টিভ অ্যাড করতে চান, ঠিক আছে? তাহলে আপনি ইংলিশ গ্রামার নর্মাল রুল যেটা বলে, আপনি এজেক্টিভটা একটার সামনে বসান। যেমন যেমন এখানে যেটা আছে ওল্ড ম্যান এন্ড ওম্যান, নর্মালি আমরা এটা বুঝতে পারি যে ওল্ড ম্যান এন্ড শুধু ওমেন লিখলে আমরা ধরে নিতে পারি এটা আসলে লেখা হয়েছে ওল্ড ওমেনদের কথাই, দ্যাট মিনস সব বয়স্ক পুরুষ এবং মহিলা। বাট মেশিন যদি আপনাকে এইভাবে বলে, আবার সেম ওয়েতে আপনার ইংলিশ গ্রামারেরই আরেকটা রুল আছে, যে রুলটা বলতেছে যে কোন একটা নাউন বা সাবজেক্টের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই সাবজেক্ট এডজেক্টিভটা শুধুমাত্র তার ফলোয়িং সাবজেক্টকেই বিশেষিত করে বা ওইটা সম্পর্কে কোনো গুণ বা নেগেটিভ কোনো কিছু বলে, দ্যাট মিনস ওইটার বিশেষণ হিসেবে কাজ করে। দ্যাট মিনস ওই রুল অনুসারে কিন্তু আবার এই ম্যানের জন্য যে এডজেক্টিভটা ওল্ড, শুধুমাত্র এই ওল্ডটা ম্যানেরই থাকার কথা, ওম্যানের থাকার কথা না। তো দেখেন তো এই স্যার স্ট্রাকচারের কারণে কিন্তু কি আমরা এন্ড দিয়ে তো হুম, স্যার আমরা সমগোত্রীয় জিনিসগুলার একসাথে রাখি না স্যার? হ্যাঁ, এম দিয়ে সমগ্র জিনিসগুলো আমরা রাখি, এটা আপনি ঠিকই বলছেন, কিন্তু জাস্ট একটু চিন্তা করেন ইংলিশ গ্রামারের এজেক্টিভ জিনিসটা আমরা যখন পড়ছি, এইটা একটা বেসিক রুল হচ্ছে এজেক্টিভ অলওয়েজ বসে নাউনের আগে। আপনাকে তো এই রুলটা প্রথমে দিয়ে দেন না মেশিনকে নেক্সট রুলটা দিতে হবে যে মাল্টিপল নাউন থাকলে এজেক্টিভ সেম হইতে পারে, তাই না? কিন্তু আপনার বেসিক রুলটা এবং পরবর্তী যে রুলটা আপনি বলতেছেন, দুইটার ভিতরে একটা কনফ্লিক্ট আছে না? মেশিন যদি একটাকে ধরে নেয় ট্রু হিসাবে, আরেকটাকে যদি নেগলেক্ট করে, আপনি কিন্তু কিছু বলতে পারতেছেন না, কারণ আমরা বলতেছি নাউনের আগে অলওয়েজ বসে এজেক্টিভ, এবং এই আগে বসে এজেক্টিভটা শুধুমাত্র ইন্ডিকেট করে তার নেক্সট নাউনকে। এরপর আসতেছে আমাদের প্রিপোজিশন রুল, এরপরে কনজাংশন রুল। এই কনজাংশন রুল আমরা বলতেছি এন্ড দ্বারা কানেক্টেড দুইটা যে নাউন আছে, এই দুইটা নাউন সেম জিনিসকে মিন করে, শুধুমাত্র নাউন না। এন্ড দ্বারা কানেক্টেড দুইটা ফ্রেজ, সামনে যদি একটা ফ্রেজ থাকে, ফ্রেজ মানে কি কালেকশন অফ ওয়ার্ড যেটা অ্যাকচুয়ালি একটা মিনিং প্রোভাইড করে, যার কোনো সাবজেক্ট থাকবে না। এই দুইটা ফ্রেজ যদি আবার এন্ড দ্বারা যোগ হয়, তাহলে এরাও আসলে কাইন্ড অফ সেম মিনিং এ প্রোভাইড করে। দেখেন এত মাল্টিপল রুল, এই মাল্টিপল রুল গুলো থাকার কারণে কি কনফিউশনটা আরো ক্রিয়েট হওয়ার চান্স বেশি না? জি স্যার। ওকে, এরপর একটা এক্সাম্পল দেখেন, করিম লাভস হিজ ক্যাট এন্ড রহিম ডাজ টু। আপনি যদি একদম খাস বাংলা করেন তাহলে কি দাঁড়ায়? করিম তার বিড়ালকে ভালোবাসে এবং রহিমও তাই করে। এখন রহিমও তাই করে মানে কি? রহিম কি করিমের বিড়ালকে ভালোবাসে, নাকি রহিম তার নিজের বিড়ালকে ভালোবাসে দেখে আমরা এখানে লিখছি যে রহিমও তাই করে? কনফিউশন ক্রিয়েট হইতেছে। জি স্যার। ওকে, আরেকটা দেখি, আবির স দ্য ম্যান উইথ দ্য বাইনোকুলার। এটার খাস বাংলা কি? আবির বাইনোকুলার
উইথ এর বাংলা কি? সাথে। উইথ এর এক্সাক্ট বাংলা হচ্ছে সাথে, but আরেকটা মানে কি? আরেকটা বাংলা আছে না? স্যার দিয়ে বোঝায় মাঝে মাঝে স্যার, মাঝে এক্স্যাক্টলি। মাঝে তো অনেক কিছু বোঝায় স্যার। উইথ এর বাংলাটা মেইনলি আমাদের দুইটা বাংলা হয়, একটা হচ্ছে সাথে, আরেকটা হচ্ছে দিয়ে। দ্যাট মিনস একটা বাংলা মিন করতেছে কম্পেনিয়নশিপ, দ্যাট মিনস আপনার সাথে কেউ আছে। আরেকটা মানে বোঝাচ্ছে যে বাই ইউজিং ইট। তো আমি যদি লিখি আবিদ saw the man with the binocular, আপনি কোনটা বুঝবেন? যে আবিদ এমন কোন মানুষকে দেখছে যে যার হাতে বাইনোকুলার আছে, নাকি আবিদ এমন কোন মানুষকে বাইনোকুলারের ভিতর দিয়ে দেখছে? কনফিউশন ক্রিয়েট হয় কি এই লাইন দিয়ে? জি স্যার। জি সো এই কনফিউশন গুলো ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারের কারণে। আমি যদি এখানে লিখে দিতাম ওল্ড ম্যান এন্ড ওল্ড ম্যান, আমি কিন্তু প্রিসাইসলি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে আমি কিভাবে বলতে পারতাম করিম লাভস হিজ ক্যাট এন্ড রহিম লাভস হিজ ক্যাট অলসো, বাট টু। বাট দেখেন আমরা কিন্তু এত প্রিসাইসলি আমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি না, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি শর্ট করানোর ট্রাই করতেছে, তাই না? আপনি একটা ওয়ার্ড দিয়েই বুঝতে পারেন যে একটা ওয়ার্ড ছিল ইউ, ইউকে আমরা পুরোপুরি একটা জেনারেশন বানাই ফেলছি, ইউ নেক্সট জেনারেশন এটা পাস হইতেছে, এবং নেক্সট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ আরো বেশি শর্ট হইতে থাকবে। সো ল্যাঙ্গুয়েজ যত বেশি শর্ট, এর ভিতরে অ্যাম্বিগুইটি তত বেশি, আর অ্যাম্বিগুইটি যত বেশি হবে এনএলপি নিয়ে কাজ করা তত বেশি চ্যালেঞ্জিং হতে থাকবে, ঠিক আছে? তো আমরা লাস্ট একটা অ্যাম্বিগুইটি দেখবো, সেটা হচ্ছে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। দেখেন এখানে কনফিউশনটা হইতে পারে লেক্সিক্যালের সাথে। লেক্সিক্যাল বলতেছে একটা সিঙ্গেল ওয়ার্ডের মিনিং যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। আর সিমেন্টিক অ্যাম্বিগুইটি কি বলতেছে? when a sentence or phrase can have multiple meanings due to the meanings of the words involved, not their structure। মানে এইখানে মাল্টিপল ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট হইতে পারে বা সিঙ্গেল ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট হইতে পারে। এই ডিফারেন্সের কারণে এই পুরো সেন্টেন্সের মিনিং এ পাল্টাই যাবে। আর লেক্সিক্যালে কি বলে যে মিনিং, সেন্টেন্সের মিনিং পাল্টাবে না, একটা ওয়ার্ডের মিনিং পাল্টাইলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বলতে পারেন, বাট সেন্টেন্সের মিনিং সেম থাকবে। যেমন হি স এ ব্যাট, এটার মানে হচ্ছে পুরো সেন্টেন্সে যে আপনি কিছু দেখছেন, কি দেখছেন এটা নিয়ে কনফিউশন, ঠিক আছে? বাট সিমেন্টিক অ্যানালাইসিস একটু দেখেন এমবিগুইটিতে, আমি বলছি শি ক্যান ফিশ। ক্যান হইতে পারে দুইটা মিনিং। ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এটার মানে হচ্ছে পারা অর্থে বোঝায় যে সে কোন একটা জিনিস পারে, তার এবিলিটি। আরেকটা মিনিং হইতে পারে আপনি কাকে পারমিশন দিচ্ছেন, যেমন ইউ ক্যান ডু ইট, মানে বুঝাচ্ছেন আপনি কাউকে বলতেছেন যে তুমি এখন এই কাজটা করতে পারো। আবার আপনার ভয়েসে যদি পাল্টাই যায় যে ইউ ক্যান ডু ইট, তার মানে কি আপনি কাউকে মোটিভেশন দিতেছেন যে তুমি এটা পারবা, তোমার এটা এবিলিটি আছে। সো শি ক্যান ফিশ দুইটা মিনিং দেয়, যে তার মাছ ধরার এবিলিটি আছে, মানে সে মাছ ধরতে পারে। আরেকটা মানে বোঝায় যে সে মাছ ধরতে অ্যালাউড, দ্যাট মিনস তাকে পারমিশন দেওয়া হয়েছে মাছ ধরার। তো দেখেন তো এইখানে ক্যান ওয়ার্ডটার মিনিং এর কারণে কি শুধুমাত্র এই ক্যান ওয়ার্ডটাতে ইম্প্যাক্ট ফেলছে, নাকি পুরো সেন্টেন্সের মিনিংটাকে সে উল্টা পাল্টাই দিতেছে? পুরা সেন্টেন্সটাই স্যার। সো এটা অ্যাম্বিগুইটি হচ্ছে সিমান্টিক। কিন্তু এইখানে দেখেন হি স এ ব্যাট, এইখানে মানে তো আপনি কিছু দেখছেন, কি দেখছেন এটা নিয়ে কনফিউশন, কিন্তু পুরো সেন্টেন্সের মিনিং নিয়ে তো আপনার কনফিউশন নাই, আছে? না স্যার, না। সো লেক্সিক্যাল, সিন্থেটিক, সিমেন্টিক, বুঝতে পারছি কি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন আসেন আপনাদেরকে একটু গ্রামার পড়াই, ইংলিশ গ্রামার, ঠিক আছে? মানে খুবই বেসিক, 10 মিনিটের ভিতরে শেষ করবো। নাউন জিনিসটা কি? নাউন জিনিসটা হচ্ছে কোন একটা মানুষের নাম, কোন একটা জিনিসের নাম। দ্যাট মিনস সোজা বাংলায় বলতে গেলে আপনি যা দেখেন, আপনি যা ধরতে পারেন, আপনি যা সেন্স করতে পারেন, দ্যাট মিনস আপনি যে জিনিসগুলোর অস্তিত্ব আছে বলে ধরে নিতে পারেন বা আপনি ফিল করতে পারেন, সেই সব নাউন। যেমন এয়ার, ফায়ার, আপনি, স্কুল, কলেজ, হোয়াট এভার। প্রোনাউন কি? এই নাউন গুলাকে যখন আপনি তার নাম না ধরে তাকে কোনো অ্যানোনিমাস ওয়েতে ডাকতে চান, যেমন আপনি বলতে পারেন করিম, করিমকে আপনি বলতে পারেন ওই এদিকে আয়। ফ্রেন্ডদের কি নাম ধরে ডাকেন? না, এই ওই। এইগুলো হচ্ছে তার প্রোনাউন। দ্যাট মিনস আপনি রিপ্রেজেন্ট করতেছেন নাউনকে, বাট ডিরেক্টলি না, একটা আনসার্টেনিটি বা আনঅ্যানোনিমাস ওয়েতে করতেছেন। ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে কাজ। ভার্ব দুনিয়ার প্রত্যেকটা গ্রামারে আছে। নাউন প্রোনাউন নিয়ে অনেক জায়গায় ঝামেলা আছে, যেমন ফ্রেঞ্চ ওয়ার্ডে মেবি নাউন এবং প্রোনাউন, মানে আপনি মেল না ফিমেল বলতেছেন, এটার পার্সপেক্টিভ অনেক কিছু চেঞ্জ হয়, বাট ভার্ব সব জায়গায় কমন। এরপর এজেক্টিভ। এজেক্টিভ মানে কি? যখন আপনি কারো সম্পর্কে কোনো কিছু বলতে চান, দ্যাট মিনস তার গুণ, তার দোষ, তার কোনো অ্যাবিলিটি, এই টাইপের কোনো কিছু বলতে চান, সেটাকে বলে আমরা এজেক্টিভ।
আর আপনি যাকে নিয়ে বলতে চান সেটা অ্যাকচুয়ালি নাউন হইতে হবে অথবা প্রনাউন হইতে হবে। দ্যাট মিনস এডজেক্টিভ কোন একটা নাউন বা প্রনাউন সম্পর্কে কোনো ডেসক্রিপশন দেয় বা তার মডিফিকেশন জানায়। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে আরেকটু হায়ার লেভেলের। দেখেন এডজেক্টিভ কি করে, নাউন বা প্রনাউনকে মডিফাই বা ডেসক্রাইব করে, বাট অ্যাডভার্ব কাকে করে? অ্যাডভার্ব কোন অন্য কোন একটা ভার্বকে বা কোন এডজেক্টিভকে সে মডিফাই করে। যেমন এক্সাম্পল দেখেন, এডজেক্টিভের এক্সাম্পল কি দেওয়া ছিল, দ্য রেড বেলুন ফ্লোটেড ওয়ে। বেলুন হচ্ছে একটা নাউন, বেলুন না, আমরা বলতে চাইছি যে বেলুন গুলা লাল। তো এই রেডটা বেলুনকে মডিফাই বা বেলুন সম্পর্কে আরো কোনো এক্সট্রা ইনফো দিতেছে, এই কারণে আমরা বলতেছি রেড একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি? সে কোন একটা ভার্ব বা অন্য কোন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। যেমন এখানে লেখা শি স্যাং বিউটিফুলি। এই বিউটিফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। আপনি তার গান গাওয়ার প্রশংসা করতেছেন, এই প্রশংসাটাকে আপনি কোনো মানুষকে করতেছেন। আপনি যদি বলেন শি লুকস বিউটিফুল, দ্যাট মিনস আপনি একটা মানুষকে বলতেছেন সে বিউটিফুল। তো এই জায়গাতে বিউটিফুলটা হবে অ্যাডজেক্টিভ। আর এই জায়গাতে শি স্যাং বিউটিফুলি, দ্যাট মিনস কোন একটা মানুষ একটা কাজ করছে, দ্যাট মিনস সে একটা গান গাইছে, গান একটা ভার্ব। আপনি ভার্বটাকে মডিফাই করতেছেন বাই ইউজিং বিউটিফুলি। তো এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন কি জিনিস? প্রিপোজিশন সেন্টেন্সে নাউনের সাথে অন্য ওয়ার্ডের কানেকশন বা রিলেশন বোঝায়। ঠিক আছে, কি বলছি? নাউনের সাথে অন্য যে কোনো ওয়ার্ডের। যেমন এই বুক ইজ অন দ্য টেবিল, সো এই অন, এই জিনিসটা বুক এবং টেবিল দুইটা নাউনকে কানেক্ট করছে কিভাবে? তাদের একটা রিলেশনশিপ বোঝাইছে। কি রিলেশনশিপ? যে বইটা নাউন, আরেকটা টেবিল আছে, মানে বই নাউনটা একটা নাউন টেবিল এটার উপরে আছে। তো এটা হবে প্রিপোজিশন। কনজাংশন কি জিনিস? প্রিপোজিশন কনজাংশনের ভিতরে কাইন্ডলি সেম। প্রিপোজিশন শুধু কাজ করে নাউন নিয়ে, আর কনজাংশন কাজ করে কোন একটা ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ নিয়ে। ঠিক আছে, শুধুমাত্র সিঙ্গেল না, ফ্রেজ এবং ক্লজকে আপনি ধরে নিতে পারেন যে কম্বিনেশন অফ মাল্টিপল ওয়ার্ড। ঠিক আছে, তো কনজাংশনের কাজ কি? মাল্টিপল ওয়ার্ডের ভিতরে কানেকশন ঘটানো। প্রিপোজিশনের কাজ কি? নাউন এবং অন্য যে কোনো ওয়ার্ডের ভিতরে কানেকশন ঘটানো। যেমন এখানে বাট, আই ওয়ান্ট টু প্লে বাট আই হ্যাভ হোমওয়ার্ক। সো আপনার এই খেলতে চাওয়া একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক আছে। দ্যাট মিনস দুইটার ভিতরে দুইটা আলাদা, সম্পূর্ণ আলাদা লাইনের ভিতরে কানেকশন কে করলো? বাট। এই কারণে বাট হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন বোঝার দরকার নাই, ইন্টারজেকশন হচ্ছে কোনো আবেগকে এক্সপ্রেসিভ ওয়েতে বোঝানোর জন্য ইন্টারজেকশন ইউজ করি। তো সবার কি মনে পড়ছে পার্টস অফ স্পিচ? জি স্যার। জি স্যার। কথা কি শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি, তাই না? জি স্যার। ওকে, সো এইখানে আমরা একটু জাস্ট আইডিয়া করতে থাকবো যে আমাদের ইংলিশ সেন্টেন্সে কি টাইপের গ্রামাটিক্যাল রুল ফলো করা হয়। তো এখানে এস মানে, আচ্ছা তার আগে আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা খুবই সংক্ষেপে দেখবো সিএফজিটা। ঠিক আছে, আমি সিএফজিটা দেখাচ্ছি জাভা টি পয়েন্ট থেকে। আমি মোস্ট অফ দা টাইম এটা একটু ফলো করি, দেখা যায়, কারণ এটার রাইটিং স্ট্রাকচারটা ভালো লাগে আমার কাছে। তো সিএফজি মানে কি? কনটেক্সট ফ্রি গ্রামার। তো আমাদের ইংলিশে যেমন অনেক গ্রামার আছে যেটার থ্রুতে আমরা কোনো একটা সেন্টেন্স জেনারেট করতে পারি। আপনি যদি মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই টাইপের জিনিসে ঢুকতে যান, তাহলে এইগুলোর একটা সার্টেন গ্রামার থাকে। যেমন সি ল্যাঙ্গুয়েজের ইট সেলফ একটা গ্রামার আছে। সেই গ্রামারের একটা হইতেছে এরকম যে আপনার প্রত্যেকটা লাইনের শেষে এন্ডিং বুঝাইতে সেমিকোলন ম্যান্ডেটরি। ঠিক আছে, সো কনটেক্সট ফ্রি গ্রামার মানে কি? যেটা আসলে একটা ইউনিভার্সাল গ্রামার হিসেবে কাজ করবে। এই গ্রামারের থ্রুতে আপনি যে কোনো ধরনের ইংলিশ সেন্টেন্স জেনারেট করতে পারবেন। তো এই কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা চারটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি, যার প্রথমটা হচ্ছে ভি, তারপরে টি, তারপরে পি, তারপরে এস। ভি মানে হচ্ছে ভেরিয়েবলস। ঠিক আছে, এবং এই ভেরিয়েবল গুলা মোস্ট অফ দ্য জায়গায় ক্যাপিটালে পাবেন। সো ভি তে যা থাকে সেটা কি ক্যাপিটাল, আমরা এটা চোখ বন্ধ করে ধরে নিব যে যদি আমি কোনো ক্যাপিটাল দিয়ে কোনো শুরুর জিনিস পাই, যেমন এন, অথবা ধরেন লেখা এন এ, অথবা ধরেন পি ও ইউ, তাহলে এই পি ও ইউ পুরোটাই হচ্ছে ভেরিয়েবল, কারণ এটা শুরু হয়েছে ক্যাপিটাল দিয়ে। এরপরে হচ্ছে টি, টি মানে হচ্ছে টার্মিনাল। এটা অলওয়েজ কি হবে? টি অলওয়েজ স্মল দিয়ে শুরু হবে। এরপর হচ্ছে পি, পি মানে হচ্ছে প্রোডাকশন রুল। প্রোডাকশন রুল মানে কি? প্রোডাকশন, তার আগে ভিআরটি নিয়ে একটু কথা বলি, এক্সাম্পল দেখাই। দেখেন এখানে একটা রুল দেওয়া আছে, এস থেকে আমরা এ জেনারেট করতেছি এবং আরেকটা এস জেনারেট করতেছি। মোস্ট অফ দ্য জায়গায় এস মানে স্টার্টিং ভেরিয়েবল, এবং এস পাইলে আপনি ধরে নেবেন আপনার প্রোডাকশন শুরু হবে এস থেকে। ওকে, সো এই এস মানে কি বোঝাচ্ছে? এই পাশে আপনি লেফট হ্যান্ড সাইডে যা দেখবেন সব কি? সব হচ্ছে আপনার ভেরিয়েবলস। ভেরিয়েবল। ঠিক আছে,
সব হচ্ছে আপনার ভেরিয়েবলস বা নন টার্মিনাল। আর এই পাশে যা দেখবেন এটা হচ্ছে কম্বিনেশন অফ টার্মিনাল এবং নন টার্মিনাল। দ্যাট মিনস এই জায়গাতে শুধু থাকবে ভি, আর এই জায়গাতে থাকতে পারে ভি প্লাস টি। ঠিক আছে, আরে মাউস, এই জায়গাতে থাকতে পারে ভি প্লাস টি। ঠিক আছে, তো এই জিনিসটা কি মানে বোঝাচ্ছে যে এস থেকে এস ইকুয়ালস টু বা এস, আমরা এইটাকে রিপ্রেজেন্ট করি, মানে এই জিনিসটাকে এই অ্যারোটাকে পড়ি ডিরাইভস। দ্যাট মিনস এস ডিরাইভস এ এস। দেখেন এস বড় হাতের, এখানে এস বড় হাতের, তো এটা অবভিয়াসলি ভেরিয়েবল, এবং এ হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে আমার টার্মিনাল। ভেরিয়েবল গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ভেরিয়েবল অন্য আরো ভেরিয়েবল বা টার্মিনালকে জেনারেট করতে পারে। যেমন দেখেন এইটা কি একটা ভেরিয়েবল না? এই ভেরিয়েবলটা কি ডিরাইভ করছে বা জেনারেট করছে এস। দ্যাট মিনস সে আরেকটা ভেরিয়েবল বা টার্মিনাল বা নন টার্মিনালের কম্বিনেশন ক্রিয়েট করতে পারছে। তো আমরা কি বলবো, নন টার্মিনাল বা ভেরিয়েবল, দুইটা নাম, দুইটা সেম জিনিস। যে নন টার্মিনাল অন্য যে কোনো নন টার্মিনাল বা টার্মিনালের কম্বিনেশনের কোনো একটা কিছু জেনারেট করতে পারে। ঠিক আছে, যেমন এখানে দেখেন এস এ এস, এটা হচ্ছে একটা প্রোডাকশন রুল। দ্যাট মিনস কে কাকে প্রডিউস করতেছে, এই কারণে আমরা এটাকে বলি প্রোডাকশন রুল। আরেকটা প্রোডাকশন রুল হচ্ছে এইটা, এটা মানে হচ্ছে এই এস ভেরিয়েবলটা এপসাইলন জেনারেট করে। এপসাইলন মানে হচ্ছে নান বা নাল, মানে এটা কিছু জেনারেট করে না, এটা বুঝাইতে আমরা এটা দিই। তো আপনাকে যদি আমি বলি যে এই প্রোডাকশন রুল ইউজ করে আপনি এ এ এ এ এইটা জেনারেট করতে পারবেন, এটা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, ধরেন এটা কি পারবেন এই দুটা দিয়ে জেনারেট করতে? তো এইখানে আমরা কিভাবে জেনারেশনটা শুরু করি, আমরা শুরু করি স্টার্টিং দিয়ে। দেখেন আপনি দুইটা অপশন আছে আপনার হাতে, দুইটাই এস দিয়ে শুরু, দ্যাট মিনস স্টার্টিং ভেরিয়েবল দিয়ে শুরু। আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আপনাকে এমন একটা দিয়ে শুরু করা লাগবে যেটা আসলে এইটাকে ম্যাচ করানোর জন্য আপনার সাথে যাচ্ছে। যেমন আমি যদি এইটা দিয়ে শুরু করতে চাই, আমি কি বলতেছি, এস কি ডিরাইভ করে এপসাইলন, মানে সে কিছু ডিরাইভ করে না, এটা হইতে পারে না, এটা দিলে আপনি আগাইতে পারবেন না। তো শুরুতে কি দেখেন এস ইকুয়ালস টু এ এস, আমরা একটা এ তো পাইতেছি তাই না, এই চারটা এর ভিতরে একটা এটলিস্ট পাই গেছি, তো এটা হবে আমাদের কারেন্টের সুইটেবল প্রেফারেবল অপশন। তো এস এ এস। এখন দেখেন তো, এখন আপনার কাজ এই রাইট হ্যান্ড সাইডে, এই এ কোনো কিছু জেনারেট করতে পারে না, এ স্মল লেটার, দ্যাট মিনস এটা টার্মিনাল, টার্মিনাল কোনো কিছু জেনারেট করতে পারে না। এরপর আমরা আসলাম এস এ, এস কি নন টার্মিনাল, এস কি কোনো কিছু জেনারেট করতে পারে? দেখেন কারেন্টলি আমরা যেটা লিখছি এইটাই কিন্তু আবার এই এস এর জায়গায় আমরা বসাই দিতে পারি। দ্যাট মিনস এই প্রোডাকশন রুলটাও আমরা এই এস এর জন্য ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, এ, আর এস এর এ জন্য আমরা কি পাই, আর একটা এস। এ এস। এস। আরেকটা এস হবে স্যার। দাঁড়ান একটা সেকেন্ড, কি বলে, ঠিক আছে তো স্যার। ওকে, না না না, আমার এখানে ওই মিটিং নিয়ে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আসছিল, ওটা একটু দেখলাম। তো দেখেন এখানে এস, এস এর জায়গায় আমি কি লিখতে পারি, এ এস। তো আমি এস এর জায়গায় রিপ্লেস করে বসাইলাম কাকে, এই এ এস, এই পোর্শনটুকুকে। ঠিক আছে, তো আপনি আবার একটু খেয়াল করেন, আমরা কয়টা এস পাইছি, কয়টা এ পাইছি, একটা পাইছি, দুইটা পাইছি, আরো দুইটা লাগবে। তো আমরা এই এস এর জায়গায়, এই শুধু এস এর জায়গায় আবার লিখতে পারি এস, রাইট? তো আমরা লিখলাম এ এ, আর এই এস এর জায়গায় এ এস, আমরা তিনটে পাই গেছি। এরপর আছে দরকার আমার আরেকটা এ, সো আমি এই এস এর জায়গায় আবার লিখবো এ এস। তো আমি কি লিখতে পারি, এ এ এ, আর এই এস এর জায়গায় লিখবো এ এস। তো আমরা কি যা জেনারেট করা দরকার এই চারটায় পাই গেছি না? কিন্তু আমার এখানে দেখেন একটা এস আছে, তো এইটাকে তো বাদ দিতে হবে, কারণ আমি যা জেনারেট করতে চাচ্ছি আমাদের যে ফাইনাল আউটপুট সেই জায়গাতে কখনো নন টার্মিনাল বা ক্যাপিটাল লেটারে কিছু থাকবে না। তো আমরা কি বসাইতে পারি, এখন এটা বসাইতে পারি এপসাইলন। ঠিক আছে, এস ইকুয়ালস টু এপসাইলন। তো আপনি যদি এস এর জায়গায় এপসাইলন বসাই দেন তাহলে কি হয়, এ এ এ এ এপসাইলন, আর এ এপসাইলন এগুলোর সাথে থাকা আর না থাকা সেম জিনিস। তো আমরা পাইতেছি চারটায়। তো আশা করি বুঝতে পারছি। আর লাস্টে যে এস, এই এস এ দেওয়া থাকে স্টার্টিং ভেরিয়েবল। সো স্টার্টিং ভেরিয়েবল হিসেবে আমরা নর্মালি এস ইউজ করি। কেউ আপনাকে বলে দিবে না যে এস ইকুয়ালস টু এ, যদি এভাবে বলে দেয় তাহলে আপনি ধরবেন যে স্টার্টিং ভেরিয়েবলটা হচ্ছে এ। সো সিএফজি কি মোটামুটি বুঝতে পারছি যে কি ঘটে এই জায়গাতে? জি স্যার, ইজি জিনিস স্যার। এই যে জিনিস আপনি কি কোর্স করছেন না এটার? জি স্যার, ও করছে স্যার। হ্যাঁ, আমরা তো এই কারণে, কম্পাইলার করে আসছি। হ্যাঁ এই কারণে ইজি জিনিস। আদারওয়াইজ এই থিওরি অফ অটোমাটা হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে পড়া সবচেয়ে উল্টাপাল্টা কোর্স গুলোর মধ্যে টপে থাকবে। জিনিসগুলো এত বেশি ইন্টারেস্টিং কিন্তু এত বেশি কনফিউজিং। কনফিউশন কনফিউজিং থাকে স্যার। অনেক স্যার,
আর এমবিকিউটি আছে অনেক জি মানে স্যার। প্রচুর এমবিগুইটি, এটাতে কনফিউজড হইতে হইতে অবস্থা খারাপ হয়ে যায়। সো সিএফজি বর্তমানে মোটামুটি ধরতে পারেন এমন কেউ আছেন? সিএফজি যদি আমি সিএফজি পড়াটা পড়াইতে যাই আমার মিনিমাম 3টা ক্লাস লাগবে, কারণ সিএফজি বিশাল সিলেবাস। তো যদি কনফিউশন থাকেন কোশ্চেন করেন, আদারওয়াইজ নেক্সট আমরা প্রসিড করব। সিএফজি ওকে, এখানে শিখার মানে কি স্যার, বা কারণ কি স্যার? সিএফজি আপনি যদি না শিখেন, দেখেন এইখানে আশা করি নিচে লেখা আছে কি কোথাও, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এ এন বি টু দি পাওয়ার 2n। এই জিনিসটাকে জেনারেট করতে আপনি কেমনে পারেন? ধরেন আপনার যেই মডার্ন যে আর্কিটেকচার আছে কম্পিউটারের, এখানে যারা যেসব ল্যাঙ্গুয়েজ যারা অ্যাকসেপ্ট করে, এই ল্যাঙ্গুয়েজ গুলোর তো একটা লিমিট থাকার কথা। আমি না যখন কথা বলতেছি তখন আমি বাংলায় বলতেছি, বিকজ অফ বাংলা আমার মাদার ল্যাঙ্গুয়েজ, আমার মাথায় অলরেডি আছে। বাট আপনি ইংলিশে কথা বলতে গেলে দেখবেন আপনার অ্যালাউড ওয়ার্ডের সংখ্যা অনেক কম, আপনাকে চিন্তা করে বের করা লাগে, ঠিক আছে? কিন্তু কম্পিউটারে কে আমরা এই চিন্তাটা কিভাবে করাইতে পারি? এই কারণে আমরা একটা তাকে সেন্টেন্স শিখাচ্ছি না, আমরা শিখাচ্ছি তাকে গ্রামার, সার্টেন গ্রামার। এই গ্রামার গুলার থ্রুতে সে কাজ করা শিখবে, ঠিক আছে? এই সিএফজি কানেক্টেড হচ্ছে আপনার থিওরি অফ অটোমেটার সাথে, এই সিএফজি কানেক্টেড হচ্ছে আপনার কম্পাইলার ডিজাইনের সাথে, এবং আমাদের এই এনএলপির সাথে। তো সিএফজি এর অ্যাকচুয়াল, হ্যালো, নেট ঝামেলা করতেছে, কথা কি শুনতেছেন? জি স্যার, স্যার শোনা যাচ্ছে শুনতেছি তো। স্যার। আমার এখানে ভালোই ল্যাগ হচ্ছে। স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, সো এখন ধরেন আমরা সিতে যখন কোড গুলা করি, আমরা কিরকম কোড করি? আমরা প্রথমে একটা ফাংশনের নাম লিখি মেইন, এরপর একটা সেমিকোলন দেই, ফার্স্ট ব্র্যাকেট দেই, সরি, এরপর একটা দেই, এর ভিতরে আমরা লাইন গুলা লিখি, তাই না? সো জি এইটা তো স্যার। আমাদের কমন স্ট্রাকচার, এটার বাইরে তো যাওয়াই যাবে না। সো এটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি? যে ধরেন মেইনকে আমরা ইন্ডিকেট করতেছি এম দিয়ে, ধরেন এম থেকে আমরা কি পাচ্ছি? এম থেকে আমরা পাইতে পারি কি? এম এর পরে আমার ম্যান্ডেটরি পাওয়া লাগবে ফার্স্ট ব্র্যাকেট, ব্রাকেট। তাই না? এখন আবার দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু অন্য কিছু থাকতে পারে। সো এই জায়গাতে আমরা কি দিতে পারি? যে আমরা যদি ধরেন এ কে ধরেন এই স্টেটমেন্ট আকারে, দ্যাট মিনস এ হইতে পারে এ অথবা সেমিকোলন, দ্যাট মিনস এর পরে থাকতে পারে আরেকটা স্টেটমেন্ট, অথবা ফাইনালি সেমিকোলন দিয়ে আমরা এন্ড করব, ঠিক আছে? অথবা এর জায়গায় থাকতে পারে নালো, এরপর আমরা এখানে কি বসাই দিতে পারি না? জি স্যার, বসানো সো যায়, যেহেতু নাল আছে। এবং এই ফার্স্ট ব্র্যাকেটের পরে তো ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট, ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেটের পরে কি হইতে পারে? কম্বিনেশন অফ মাল্টিপল স্টেটমেন্ট, এরপরে এটা দিয়ে শেষ হবে। তো এই পুরো সি এর এই কোড ব্লকটাকে আমি এই একটা লাইন, এই লাইনটা হয়তো বা প্রিসাইজ হয় নাই, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? এই একটা লাইন দিয়ে এই পুরাটার স্ট্রাকচার বোঝানো যাইতেছে যে এম, এম মানে হচ্ছে ফাংশন ইন্ডিকেট করবে, এবং ফাংশনটার স্ট্রাকচার কেমন হবে? প্রথমে থাকবে এই ফাংশনটার নাম, অর্থাৎ এম, এরপরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, এটা ম্যান্ডেটরি, ফার্স্ট ব্র্যাকেট থাকাই লাগবে। সো এই ফার্স্ট ব্র্যাকেট হবে একটা আমার টার্মিনাল বা স্মল লেটারের জিনিস। এরপরে থাকবে এ, এ হচ্ছে আমার নন টার্মিনাল, মানে এ অন্য কোনো কিছুকে জেনারেট করতে পারে। এ কি জেনারেট করতে পারে? এ জেনারেট করতে পারে এ, দ্যাট মিনস স্টেটমেন্ট জেনারেট করতে পারে আরেকটা স্টেটমেন্ট অথবা সেমিকোলন। এরপরে কি থাকা লাগবে? ফার্স্ট ব্র্যাকেট ম্যান্ডেটরি। আবার এমন হইতে পারে এখানের ভিতরে কিন্তু সেমিকোলন থাকবে না, সেই ক্ষেত্রে আমরা ওইটাকে রিপ্লেস করবো এপসিলন দিয়ে। এরপরে ম্যান্ডেটরি সেকেন্ড ব্র্যাকেট, দ্যাট মিনস টার্মিনাল, এর ভিতরে থাকবে আবার কালেকশন অফ স্টেটমেন্ট, ঠিক আছে? তো আপনি যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনার মাথায় বাই ডিফল্ট একটা সার্টেন গ্রামার অলওয়েজ ঘুরে। সি যেমন শুরু করলে ফর কেমনে লেখা লাগবে, ইফ কেমনে লেখা লাগবে, যেমন পাইথন ইফ লিখলে আমরা কোনো ব্র্যাকেট ইউজ করি না, বাট সিতে করি। এই জিনিসগুলো আপনার মাথায় অটো সেট হয়ে আছে, আপনি কোডটা লিখতে পারতেছেন। কম্পিউটারে তো বুঝাইতে হবে, তাই না? কম্পিউটারে বোঝানোর জন্য তো আপনার মাথায় যে স্ট্রাকচারটা আছে, আপনার মাথায় সি এর যে গ্রামারটা আছে, এটা তো তাকে দিতে হবে, আদারওয়াইজ সে তো বুঝতে পারবে না। সে সি এর কোড পড়ার জন্য তো তাকে বুঝতে হবে এই মেইন ফাংশনের এর স্টার্টিং কোনটা, এন্ডিং কোনটা। স্টার্টিং কে বোঝাইতেছি আমরা এই সেকেন্ড ব্র্যাকেট টার্মিনাল দিয়ে, এন্ডিং কে বোঝাচ্ছি আমরা এই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট টার্মিনাল দিয়ে, ঠিক আছে? সো এই কারণে আমাদের সিএফজি দরকার, যেন আমরা আমাদের যা বলতে চাচ্ছি মেশিনকে একটা কমন গ্রামার দিতে পারি, যার থ্রুতে সে আমাদের ইনপুট গুলাকে পড়ে বুঝতে পারে, ঠিক আছে? সো আমরা সিএফজি নিয়ে কথাবার্তা বললাম, এখন আমরা ঢুকবো আরেকটু ডেপথে। ওকে, সিএফজি যেহেতু বলছি, তো সিএফজি এর পার্সপেক্টিভে যে জিনিস ওইটাই আগে দেখাই। ধরেন এই যে এই জিনিসগুলো দেওয়া, আপনার কি দেওয়া? এস ইকুয়ালস টু এনভি, এন হচ্ছে দা, এরপর আরেকটা নাউন, এই এস মানে হচ্ছে স্টার্টিং ভেরিয়েবল, এন মানে হচ্ছে, আচ্ছা এটা বোঝানোর আগে আমরা ওই গ্রামার রুল গুলা দেখে আসি। এই যে এটা যা বলছিলাম, যেটা শুরু করবো।
তো দেখেন এখানে আমরা আমাদের কিছু বেসিক ইংলিশ গ্রামারকে যদি আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের মতো করে লিখতে চাই, কি বলছে আবার বলি, যে আমরা আমাদের বেসিক কিছু ইংলিশ গ্রামাটিক্যাল রুলকে যদি কনটেক্সট ফ্রি গ্রামারের মতো করে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি। যেমন এখানে লেখা এস ইকুয়ালস টু এনপি ভিপি। হোয়াট ইজ এনপি? এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে হচ্ছে একটা নাউন কে বিশেষায়িত করার জন্য যদি আপনি পুরো একটা কালেকশন অফ ওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে। সো এনপি মানে আমরা বলতেছি নাউন ফ্রেজ, যেমন দা কুইক বা ব্রাউন ফক্স। দা কুইক ব্রাউন ফক্স অ্যাকচুয়ালি নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ফ্রেজ। দ্যাট মিন্স দেখেন এখানে কি লেখা আছে, দা কুইক ব্রাউন ফক্স, দা কুইক, এরপর হচ্ছে ব্রাউন ফক্স। দেখেন এইখানে নাউন কোনটা, ফক্স না? ফক্স হচ্ছে আমার নাউন। এবং দা কুইক ব্রাউন, এই কুইকটাও একটা অ্যাডজেক্টিভ, এই ব্রাউন একটা অ্যাডজেক্টিভ। এই কুইক ব্রাউন দিয়ে ফক্সটাকে আমি আর একটু ডেপথ ডেসক্রিপশন দিচ্ছি না। এখানে কি কোনো সেন্টেন্স হইছে? এটা কি পুরোটা একটা সেন্টেন্স? নো। সেন্টেন্সের জন্য ম্যান্ডেটরি লাগবে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হইতে পারে না। সো দা কুইক ব্রাউন ফক্স এটা একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ। সেম ওয়েতে আমরা ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ জেনারেট করতে পারি। ভার্ব ফ্রেজ মানে হচ্ছে যে জিনিসটা ভার্ব সম্পর্কে কোনো কিছু বলতেছে। যেমন একটা মিনিট ওয়েট করো। ওকে, তো এখানে আমাদের কি লেখা, এস ইকুয়ালস টু বা এস ডিরাইভস এনপি ভিপি। দ্যাট মিন্স এস টা একটা নাউন ফ্রেজ বা ভার্ব ফ্রেজ কে জেনারেট করতে পারে। ভার্ব ফ্রেজ মানে কি বলতেছিলাম, ধরেন ইট স্লোলি, এটা একটা ভার্ব ফ্রেজ, কারণ এই ভার্ব সম্পর্কে আরেকটা ওয়ার্ড দিয়ে আমি কিছু বলতেছি। এবং এই ইট স্লোলি কে আপনি একটা সেন্টেন্স বলতে পারবেন না, কারণ এই সেন্টেন্সের আগে পিছে কিছু নাই। তো এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। সো আমার কি হইতে পারে, নাউন ফ্রেজ। যেহেতু নাউন, আমাদের কি অপশনটা, যে সাবজেক্ট আই ইট রাইস, সাবজেক্ট হচ্ছে একটা নাউন, ভার্ব ভার্বি, অবজেক্ট হইতে পারে কম্বিনেশন অফ ওয়ার্ডস, ঠিক আছে। তো দেখেন নাউনের পরে ভার্ব, কিন্তু এই নাউনের জায়গায় আপনি নাউন প্রন ফ্রেজে বসাইতে পারেন, ভার্বের জায়গায় ভার্ব ফ্রেজে বসাইতে পারেন, কারণ একটা নাউনের জায়গায় মাল্টিপল নাউন হইতে পারে। শুধু ভার্বের জায়গায় ভার্বকে বিশেষিত হইতেও আপনি কিছু বলতে পারেন। দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ লাগায় বা অ্যাডভার্ব লাগায় কিছু বলতে পারেন, ঠিক আছে। এরপর আরো কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ভিপি। ভিপি মানে হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ কি দ্বারা কনস্ট্রেন্ট, মানে এটাকে কি দ্বারা কনস্ট্রাক্ট করা হয়, একটা ভার্ব এবং এরপরে লেখা পিপি।
পি মানে কি? দেখেন এখানে লেখা আছে ফলোড বাই প্রিপোজিশনাল ফ্রেজ। সো পি দ্বারা আমরা বোঝাচ্ছি প্রিপোজিশন, আর পিপি দ্বারা বোঝাচ্ছি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ কি? এখানে একটা এক্সাম্পল দেখেন, ওভার দ্য লেজি ডগ। এই প্রিপোজিশন ওভারটা লেজি ডগ এটা সম্পর্কে কোন একটা কিছু বলতেছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ এই কারণে, ঠিক আছে? তো ফ্রেজ মানে কি, যেটা একটা কমপ্লিট সাবজেক্ট না, বাট সেটা একটা মিনিং প্রোভাইড করতে পারতেছে। এই মিনিংটা যদি একটা নাউন সম্পর্কে দেয় নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে দিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব সম্পর্কে দিলে ভার্ব ফ্রেজ, কোন একটা প্রিপোজিশন সম্পর্কে দিলে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই গ্রামাটিক্যাল রুল গুলা কি হালকা পাতলা বুঝতে পারছি তো? জি স্যার। ওইখানে না বুঝলেও খুব বেশি সমস্যা নাই। আমাদের ইম্পর্টেন্ট জিনিস এখন পার্স ট্রি জেনারেট করা। তো যারা কম্পাইলার করছেন পার্স ট্রি তাদের কাছে একদম পরিচিত জিনিস। দ্যাট মিনস আমাদের এরকম একটা গ্রামাটিক্যাল রুল দেওয়া থাকবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যে সেন্টেন্সটাকে এই গ্রামাটিক্যাল রুল ইউজ করে জেনারেট করা লাগবে বাই ইউজিং গ্রাফিক। দ্যাট মিনস আপনি এই লাইনটাকে গ্রাফিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করবেন বাই ইউজিং দিস গ্রামার্স। তো এখানে গ্রামার কি দেওয়া দেখেন, এখানে দেওয়া স্টার্টিং কি নাউন এবং ভার্ব দিয়ে, এরপরে নাউনটা কি লেখা দা, এরপর আরেকটা নাউন হইতে পারে, এরপরে নাউন আবার কি কি বলতেছে টার্মিনাল, ম্যান, হাউস, স্পোর্টিং, ফুটবল, এগুলো সব টার্মিনাল, এগুলো একটাও বড় দেন না। ভার্ব কি হইতে পারে, ভার্ব হইতে পারে ভার্ব ফ্রেজ বা ভার্ব শুধু। তো শুধু ভার্ব কি কি দেওয়া, ওয়ার্ক, প্লেড, এবং ভার্ব ফ্রেজ হইতে পারে। সো ভার্ব ফ্রেজ এর পরে এখানে দেখেন প্রিপোজিশন কি দেওয়া, প্রিপোজিশনাল ফ্রেজ পিএন, এটা মানে হচ্ছে প্রিপোজিশন এরপরে নাউন, দ্যাট মিনস এটা নাউন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। আর প্রিপোজিশন হিসেবে কি কি দেওয়া আছে, ইন, অর, টু। সো দেখেন আমরা শুরু করব কিভাবে, শুরু করব স্টার্টিংটা দিয়ে। স্টার্টিংটা আমরা লিখি এস, এস কি জেনারেট করতেছে এনভি, তো আমরা যাই এন, আমরা যাই ভি। এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করব, কারণ আমরা সেন্টেন্সটা পড়ি কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে? তো আমার শুরুতে আছে দা ম্যান। দেখেন এই দা ম্যানটা আমার আনতে হবে। তো এন দেওয়া দিয়ে কি কি দেওয়া আছে, এন দিয়ে দেওয়া আছে দা এন, আবার এন দিয়ে দেওয়া আছে ম্যান, হাউস। আপনি যদি এন এর জায়গায় শুধুমাত্র ম্যান বসান, হইতেছে আপনি কি দাটা কখন আনতে পারবেন ম্যানের আগে? পারবেন কিন্তু না না, স্যার। কারণ ম্যান ম্যান কোনো কিছু ডিরাইভ করতেছে না। হ্যাঁ পারবেন না। তো আপনাকে কি বসাইতে হবে, আপনাকে বসাইতে হবে দি এরপরে এন। তো আমরা বসাইলাম দি, এরপরে বসাইলাম এন আবার। এখন এন কে আপনি ম্যান দ্বারা রিপ্লেস করতে পারেন, কারণ আপনার সেন্টেন্সে ম্যান আছে, দেন এই জায়গাতে ম্যান। এরপরে ভি, ভি এর জায়গাতে কি কি আছে, ভিপি, ওয়ার্ক, প্লেট। আপনি যদি ভি এর জায়গাতে ওয়ার্ক বসাই দেন, দিলাম বসায় সমস্যা নাই, কিন্তু এই ওয়ার্ক কি কোনো কিছু জেনারেট করতে পারে না, কারণ এটা না টার্মিনাল। সো স্যার। আপনার লাইন সেন্টেন্সটা কি হইতেছে, দা ম্যান ওয়ার্ক, এই টু দা হাউস, এটা কিন্তু আমরা জেনারেট করতে পারতেছি না। সো ভি জায়গায় ওয়ার্ক হবে না। সো ভি এর জায়গায় কি হইতে পারে, আরেকটা অপশন ভিপি। তো আমরা দেই ভি। এখন আপনি ভি কে রিপ্লেস করতে পারেন ওয়ার্ক দিয়ে। তো আমরা পাইছি দা ম্যান ওয়ার্ক। এরপর আছে পি, পি কে আপনি রিপ্লেস করতে পারেন, যেহেতু এরপরে টু আছে, এই টু দিয়ে। কিন্তু এই টু দিয়ে রিপ্লেস করলে দা হাউস এটাকে আপনি আনতে পারবেন কখনো আর? না স্যার। এটা কিন্তু আর আনা যাবে না। সো টু দ্বারা রিপ্লেস করা যাবে না। আমরা রিপ্লেস করব পি কে এই পিএম দিয়ে, পি, আর এই জায়গাতে থাকবে নাউন এন। সো এই পি কে এখন রিপ্লেস করব টু দিয়ে, এই এন কে রিপ্লেস করব কি দিয়ে, দেখেন এর জায়গায় আছে হাউস, এই হাউস দিয়ে। মাঝখানে দা আছে একটা স্যার, একটা দা ওই আছে আবার স্যার। এন, দা এন এ দা কনভার্ট করতে এন, হবে আবার। ও আচ্ছা দা আছে মাঝখানে। জি দা স্যার। এন নিতে হবে তারপর। তারপরে স্যার লাস্টে হাউস। ওকে, তাহলে পি এর জায়গায় আমি কি বসাবো, আবার পিএন। আরে এটা তো খেয়ালই করিনি, দাঁড়ান পুরোটাই মুছাইতে হবে। স্যার পি এর জায়গায় পিএন আর তারপর না স্যার না ওইটা ঠিক আছে, কিন্তু এই ঝামেলাটা হচ্ছে জায়গা ছোট হয়ে গেছে। জায়গার কারণে স্যার লিখতে পারতেছেন আর কি। পি এর জায়গায় লিখবো টু, সো আমরা পাইছি দা ম্যান ওয়াক টু, এরপর আছে দা। সো এন এর জায়গায় আমি যদি ডিরেক্ট হাউস বসাই, দাটা বাদ, তো আমার এন এর জায়গায় বসাইতে হবে কি, এই যে আরেক আছে দা এন। তো আমরা বসাই দা, এরপরে আবার এন, এন এর জায়গায় কি বসাবো এরপর, হাউস। হাউস। তো জেনারেট করতে পারবো পার্সটি আমরা সিএফজি দেওয়া থাকলে, এরকম থাকলে ইজি জিনিস তাই না, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের সিটি নিব নেক্সট উইকে, ঠিক আছে? একটু সিএসপি থেকে নিব শুধুমাত্র সিটি। তো সিএসপি টা একটু দেখেন, দেখতে থাকেন। নেক্সট উইকে আমরা সিটি নিয়ে নেবো মাস্ট।
আর আমাদের সিলেবাস যখন শেষের দিকে থাকবে তখন আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো আপনাদের কেএস এর 5 মার্ক হিসেবে। ওকে, ওকে স্যার। জি স্যার। সো এখন আমরা পার্সি জেনারেট করতে পারবো ইনশাল্লাহ, এটাতে কোনো সমস্যা নাই। তো এই সেম কনটেক্সট ফ্রি গ্রামার বা এই সেম রুল দিয়ে আমাদের আরেকটা সেন্টেন্স দেওয়া হলো, করিম প্লেড ফুটবল। তো আসেন আমরা জেনারেট করার ট্রাই করি। ওকে, আমরা প্রথমে লিখবো এস এন ভি। আমাদের লাগবে কি, করিম প্লে প্লেজ। ফুটবল। বুঝতেছেন তো আমার এখানে জি লেখা স্যার। আসলে টাফ মাউথ। তো করিম প্লেস ফুটবল এটা আমাদের জেনারেট করা লাগবে। তো আমরা দেখি এস এন, আমাদের কিন্তু এন কে ডি দ্বারা রিপ্লেস করার কোনো দরকার নাই, কারণ করিমের আগে দি নাই। তো এন কে আমরা রিপ্লেস করবো ডিরেক্ট কি দিয়ে, করিম দিয়ে। করিম। করিম শেষ, আমাদের আছে প্লেস আর ফুটবল। তো ভি, ভি এর পরে দেখেন আছে ভি এর অপশন কি দুইটা, প্লেট আর হচ্ছে ভিপি। তো প্লেট দিলে কিন্তু আমাদের ফুটবল আসতে পারতেছেই না একদমই। তো আমরা কি দেব, ভি ভিপি। আর ভি। ভি এর জায়গায় রিপ্লেস করবো কি দিয়ে, প্লেট বা প্লেস দিয়ে। ঠিক আছে, বললাম রিপ্লেস করিম প্লেড। এরপর আমরা কি করব বলেন তো? স্যার এখানে পি থেকে একটা এপসাইলন জেনারেট হইলে মিলতো, পি এক্স্যাক্টলি। থেকে হলো পি এন এখন নিতে হবে। আমরা যে এই জায়গাতে স্টাক হয়ে আছি, এটা কি ক্লিয়ার আমাদের হুম যে হুম। আমরা পি এর পরে কোনো কিছু জেনারেট করতে পারতেছি না? কারণ পি এর পরে আমরা নিতে পারি কি, পি এর পরে দেখেন নিতে পারেন ইনটু, কিন্তু ইনটু আমার সেন্টেন্সেই নাই। নিতে পারি পিএন, নেই আমরা ধরেন পিএন। এই এন কে না হলে ধরে নেই আমরা রিপ্লেস করতে হবে লেফট টু রাইট, এটা ম্যান্ডেটরি। আপাতত ধরে হুম। নিতেছি আমরা এন কে রিপ্লেস করব কি দিয়ে, ফুটবল দিয়ে। এনে ফুটবল আমাদের দিয়ে। ফুটবল আছেই, সমস্যা নাই। তো ফুটবল আমরা রিপ্লেস করতে পারি। কিন্তু এই পি এর জায়গায় কি বসাবো, কোনো উপায় আছে? আছে তো ইনার টু, কোনো কিছু কিন্তু অপশন নাই। ঠিক আছে, তো একটা অপশন হইতো যদি পি এর জায়গায় এখানে থাকতো এপসাইলন, তাহলে আমরা এই জায়গাতে এপসাইলন দিয়ে দিতাম, আর এপসাইলন দেওয়া আর না দেওয়া এটা সেম জিনিস হইতো। ঠিক আছে, তো আমরা জেনারেট করতে পারতাম, বাট এই অবস্থাতে পারতেছি না কিন্তু। আর এটা ইউজ হয় না, তো করেন প্লে ফরওয়ার্ড আমরা পারতেছি না। ওকে, আমরা আরেকটা কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা সিএফজি ছাড়া ডিটারমাইন করবো যে আমরা পারি না। তো আমাদের আজকে এখানে লেখা দেখেন, the background for stands for less of the most commonly used word sentence. So আমরা এখানে কারণ আমাদের একটা সেন্টেন্স কে বোঝার জন্য বিল্ডিং ব্লকে যাইতে হবে, আর আমাদের সেন্টেন্সের বিল্ডিং ব্লক গুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। তো আমরা তাকে কি হিসেবে আইডেন্টিফাই করলাম, স্যার আপনার ভয়েস মেবি কেটে কেটে আসতেছে। হ্যালো, এখন শোনা যায়? হ্যালো হ্যালো। জি স্যার। যায় যখন বলতে শুরু করেন তখন একটু বেশি করে ওই শব্দ সাউন্ড করে আর কি, ওকে, গ্যার গ্যার বুঝতে করে। পারছি। ওকে, এইটা ঝামেলা হলে আবার বললেন। সো দা হচ্ছে ডিটারমিনার, কুইক ব্রাউন এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, ফক্স হচ্ছে নাউন। সো দা কুইক ব্রাউন ফক্স এই পুরোটা কিন্তু আমার একটা ফ্রেজ, কারণ এই ফক্স সম্পর্কে এই দা কুইক ব্রাউন একটা ইনফো দিতেছে। ঠিক আছে, সো এটা একটা ফ্রেজ। জাম্পস কি ভার্ব, ওভার কি প্রিপজিশন, দা কি ডিটারমিনার, লেজি অ্যাডজেক্টিভ, ডগ নাউন। সো দেখেন তো এইটুকু কি আবার একটা প্রিপজিশনাল ফ্রেজ না? কারণ এই প্রিপজিশন ওভারটা একটা ফ্রেজ, একটা ওয়ার্ড বা মাল্টিপল ওয়ার্ড লেজি ডগ সম্পর্কে একটা আইডিয়া দিতেছে। লেজি ডগ এইটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর লেজি ডগ এর সামনে যদি ওভার থাকে পুরোটা মিলে একটা প্রিপজিশনাল ফ্রেজ, দ্যাট মিন্স এটা আরেকটা ফ্রেজ। সো এই জায়গাতে কি হয়েছে, দুইটা আলাদা আলাদা ফ্রেজ কে একটা ভার্ব দিয়ে আমরা কানেক্ট করছি, তাই না? সো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমাদের ফ্রেজের স্ট্রাকচার গুলো বোঝা লাগবে, কেমন স্ট্রাকচার আছে। ঠিক আছে, তো দেখেন আমার এইখানে যদি আমি এটা লিখি, কুইক দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা লিখে ফেলি দাঁড়ান। ওকে, এটা আমরা লিখে ফেলছি। তো এখন ফ্রেজের স্ট্রাকচার গুলো আমি একটু খেয়াল করি। ঠিক আছে, যে দেখেন প্রথমে আমার লেখা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ কিন্তু বলা হয়েছে যে দা কুইক ব্রাউন ফক্স, এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা নাউন ফ্রেজ, কারণ এটা একটা নাউন ফক্স সম্পর্কে আইডেন্টিফাই দিতেছে। সেটা স্ট্রাকচার কেমন, প্রথমে থাকবে ডিটারমিনান্ট মানে ডি, এরপরে কুইক দ্যাট মিন্স এডজেক্টিভ, এরপরে আরেকটা এডজেক্টিভ, এরপরে আমার নাউন। এইটুকের স্ট্রাকচার তো এটাই, তাই না? এরপরে কি জাম্প, জাম্প কি একটা ভার্ব, তাই না?
সো এই জি ভার্বটাকে আইডেন্টিফাই বা এই ভার্বটাকে ডিরেক্টিভ করতেছে এইটা না, যে জাম্পস ওভার দ্য লেজি ডগ, মানে আপনি জাম্প দিছেন ঠিক আছে, বাট জাম্পটা কেমনে দিছেন এটাকে আইডেন্টিফাই করতেছে লাস্টের ওয়ার্ডটা দিয়ে না। দ্যাট মিনস এই পুরোটা আবার একটা ভার্ব ফ্রেজ, যেটা এই ভার্ব জাম্পটাকে আইডেন্টিফাই করতেছে। এটা একটা পুরোটা আমার নাউন ফ্রেজ, কারণ এটা একটা নাউন বক্সকে মডিফাই করতেছে। সো আমরা এটা কি পাইলাম, এটা পাইলাম আমরা একটা নাউন ফ্রেজ। এই পরের পুরোটা কি, এটা আমাদের ভার্ব ফ্রেজ। সো ভার্ব ফ্রেজের কন্ডিশনটা কেমন আমরা দেখি। প্রথমে আছে ভার্ব, তারপর হচ্ছে কি ওভার, ওভার মানে হচ্ছে আমাদের প্রিপোজিশন, এবং এই পুরোটা আমার আবার কি প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে আবার কি কি আছে দেখেন। ওভার দ্য লেজি ডগ আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ অবভিয়াসলি, তো আমার শুরুতে আছে প্রিপোজিশন, আর যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ এরপরে থাকবে নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি নাউন না অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা কিছু বলছি না, আমরা একটা ডগ সম্পর্কে বলতেছি, দ্যাট মিনস এটা আমাদের নাউন ফ্রেজ, তাই না? এই নাউন ফ্রেজের কম্বিনেশনটা আবার বা স্ট্রাকচারটা কেমন, নাউন ফ্রেজের স্ট্রাকচারটা একটু দেখেন। এই যে দা লেজি ডগ, এখানে থাকবে ডিটারমিন্যান্ট, এরপরে কি লেজি কি অ্যাডজেক্টিভ, ডগ কি নাউন। এই পর্যন্ত কি বুঝতে পারছি? বোঝার কথা না, তাও একটু চিন্তা ভাবনা করেন। এমনি তো স্যার বুঝে গেছে, কিন্তু আবার একটু করতে হবে তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এইটা তো মাস্ট করা লাগবে, এই টাইপের জিনিস নিজে হাতে না করলে কোনো লাভই হবে না আসলে। আমি আবার জি বুঝাই। গ্রামার থেকে ওই যে স্যার পার্টে ডিভাইড করা নাউন ফ্রেজ তারপর প্রিপোজিশন ফ্রেজ, এখানে একটু কনফিউশন লাগে যায় কিছু কিছু সেন্টেন্সে। ওভারঅল প্রসেসটা এইটাতে বুঝে যায়। এইটাতে যে আমি হুবহু যেভাবে বলতেছি সেভাবে করা লাগবে এরকম না, আপনি যদি আপনার লজিক অনুসারে ডিভাইড করতে পারেন, সো দ্যাটস নো প্রবলেম। সো দেখেন এই পুরোটাকে যদি আমরা ভাগ করি, এই লাইনটাকে আমরা একবার পড়ি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো দেখেন দ্য কুইক ব্রাউন ফক্স, এটা আমাদের একটা নাউন ফ্রেজ, কারণ এই পুরোটা একটা নাউন, ফক্স সম্পর্কে কিছু বলতেছে। আবার দেখেন জাম্পস ওভার দ্য লেজি ডগ, এইখানে বলতেছে কেউ একজন জাম্প করছে, কার উপরে জাম্প করছে, একটা কুকুরের উপরে জাম্প করছে। আবার শুধু কুকুর না, কুকুর সম্পর্কে একটা বিশেষণ অ্যাড করা আছে লেজি, দ্যাট মিনস একটা অলস কুকুরের উপরে জাম্প করছে। সো এই পুরা সেন্টেন্সটা একটা ভার্ব সম্পর্কে কিছু বলতেছে না, যে সে এইভাবে জাম্প করছে, দ্যাট মিনস এটা আমার ভার্ব ফ্রেজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আসেন এখন এই নাউন ফ্রেজের ভিতরে আমরা ঢুকি, দ্য কুইক ব্রাউন ফক্স। সো এই নাউন ফ্রেজের ভিতরে শুরুতে আমার কি আছে, ডিটারমিন্যান্ট, এরপরে কি আছে কুইক ব্রাউন, কুইক অ্যাডজেক্টিভ, ব্রাউন অ্যাডজেক্টিভ, এরপরে কি আমার নাউন আছে। সো আমার এই নাউন ফ্রেজের স্ট্রাকচারটা এরকম না। নাউন ফ্রেজ মানে আমরা কি জানি, যে নাউন ফ্রেজ মানে আমরা জানি একটা নাউন থাকবে, এই নাউনকে কোনো অ্যাডজেক্টিভ বা কোনো একটা ভার্ব বা কেউ এই নাউনটা সম্পর্কে কিছু বলবে। তো এই নাউনটা সম্পর্কে বলছে, এই কারণে আমরা এটার স্ট্রাকচারটা পাইলাম এরকম। এরপরে কি আসেন ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের ভিতরে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন এই ভার্ব ফ্রেজটা দুইটা ভাগে ডিভাইডেড। প্রথম ভাগটা হচ্ছে ভার্ব ইটসেলফ, এরপরে আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো ভার্ব এবং প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বটা কি জাম্প, প্রিপোজিশনাল ফ্রেজটা কি ওভার দ্য লেজি ডগ। আবার দেখেন এই প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, ওভার দ্য লেজি ডগ। এই প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, এখানে প্রিপোজিশন সম্পর্কে কেউ কিছু একটা বলতেছে, তো আমার একটা প্রিপোজিশন মেলোডি লাগবে। তো এই প্রিপোজিশন হচ্ছে ওভার, এরপরে কি দ্য লেজি ডগ, দ্যাট মিন্স এটা আবার কি নাউন ফ্রেজ। দ্যাট মিন্স এই নাউন ফ্রেজটা প্রিপোজিশন সম্পর্কে কিছু বলতেছিল, এই কারণে আমরা এখানে লিখছি প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এই নাউন ফ্রেজটা আবার কিভাবে ক্রিয়েটেড, তো আমরা দেখি নাউন ফ্রেজটা কিভাবে ক্রিয়েটেড, দা লেজি ডগ, দ্যাট মিন্স ডিটারমিন্যান্ট, এডজেক্টিভ, নাউন। সো আমি যদি এই নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ এই দুটো বুঝতে পারছি তো, তাই না? তো এখন যদি আমি লিখি, আমার স্টার্টিংটা শুরু হবে একটা এনপি একটা ভিপি দিয়ে, দেন আমি এনপি হিসেবে কি লিখতে পারি, এনপি হিসেবে লিখতে পারি এই ডিএএন লিখলাম এখানে। এরপর ভিপি হিসেবে কি লিখতে পারি, যে ভিপি ডিরাইভস পি ইনটু পিপি। আবার এই পিপি কি ডিরাইভ করতেছে, পিপি ডিরাইভ করতেছে আমরা কি বুঝতে পারছি আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস করে, যে পি ইনটু এনপি। এই এনপি আবার কি জিনিস, এনপি কে আমরা ডিরাইভ করছি কিভাবে, ডি এ এম দিয়ে, ঠিক আছে? তো এইটাই আমাদের গ্রামার আমাদের জেনারেট করা শেষ। এরপর আমরা কি করব, পার্সটি করব। পার্সটি দেখেন এস ইকুয়ালস টু এনপি, এস এর পর আমরা এন এবং পি নিলাম। এরপরে এনপি আমরা কি হিসেবে ডিরাইভ করছি, ডি ইনটু এ ইনটু এন। তো ডি এর জায়গায় আমি এই জায়গাতে ডিটারমিনেন্ট লিখছি। এরপর আবার ভিপি দেখেন কিভাবে ডিফাইন করা, ভিপি কে ডিফাইন করা হয়েছে এডজেক্টিভ ভার্ব পিপি দিয়ে, ঠিক আছে? তো এই জায়গাতে আমরা লিখছিলাম ভিপি, ভিপির জায়গায় লিখছি ভি পি, এবং এরপর আমাদের এডজেক্টিভ আসছে, ঠিক আছে?
সো বিপি হচ্ছে এডজেক্টিভ, এরপরে ভার্ব, এরপর আবার পিপি। এই ভার্ব জাম্প বসাইছি, পিপির জায়গায় কি বসাইছি? পিপির জায়গায় বসাইছি পি ইনটু এনপি, ঠিক আছে? তো আরে লাইন টানতে তো ভুলে গেছি, কারণ এই ডায়াগ্রাম তো ঠিকঠাক হয় নাই। এই ডায়াগ্রামের তো এক সাইড ঠিক মানে ইয়ে আছে, কি একটা কম দাঁড়ান, না এখানে একটা লাইন দিতে ভুলে গেছে। আচ্ছা আমি এই ডায়াগ্রাম এখানে আঁকাই, সমস্যা নাই। সো আমাদের এটা কি ছিল? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। চলুন আমরা ডায়াগ্রাম এখানে আঁকাবো। সো আমার শুরুতে কি ছিল? এস। এস থেকে কি কি জেনারেট করছি? নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ। এরপরে এই নাউন ফ্রেজ এর জন্য আমার কি কি অপশন আছে দেখেন। দা কুইক ব্রাউন ফক্স, এখানে নাউন ফ্রেজ কোনটা? নাউন ফ্রেজ হচ্ছে এটুক। সো নাউন ফ্রেজটার শুরুতেই থাকে আমার ডেটারমিনেন্ট বা আর্টিকেল। সো আমার নাউন ফ্রেজকে অবশ্যই ডেটারমিনেন্ট দিতে হবে, এবং ডেটারমিনেন্টটা ডিরাইভ করবে কি? দি। এটা আমরা দিয়ে দিব। এরপর আমরা দি পাই গেছি। এরপর আমরা কি দিতে পারি? ভার্ব ফ্রেজের ভিতরে ঢুকি। ভার্ব ফ্রেজের ভিতরে ঢুকে আমরা ভার্ব ফ্রেজটাকে কয় ভাগে ভাগ করতে পারি? ভি ইনটু পিপি গেল কই? ভার্ব ফ্রেজ এই যে ভি ইনটু পিপি। এবং এই ভার্ব ফ্রেজের আগে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে একটা অ্যাডজেক্টিভ আপনি বসে দিতে পারেন, অথবা এই এনপি থেকেও আপনি প্রসিড করতে পারেন জেনারেট করা। এই এনপি তে আপনি যেভাবে ইউজ করবেন, যেমন এনপি, এনপি কে আমরা কি হিসেবে ইউজ করছিলাম? ডি এ এন। তো আমরা যদি এনপির জায়গায় ডি দেই, এখানে যদি দেই এ, এরপরে যদি দেই এন, এরপরে যদি দেই এন, তাহলে কি হয়? এই এ থেকে আমরা কি পাই? এ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে আমরা দিয়ে দিব কুইক, এখানেও তো এ স্যার। থাকবে। জি স্যার, এখানে এখানে এটাই। থাকবে ব্রাউন, এখানে থাকবে ফক্স, তাই না? জি স্যার। এরকম জি থাকবে স্যার। দা কুইক ব্রাউন ফক্স। এরপরে ভিপি, ভিপির জায়গায় আমরা কি দিতে পারি? ভার্ভ, প্রথমে ভার্ব। এর ভি অথবা ইনটু পিপি। প্রিপোজিশন। হ্যাঁ, ভি ইনটু পিপি। এই ভি এর জায়গায় আমরা কি দিব? জাম্পস, তাই না? জি স্যার। পিপি কে কিভাবে আইডেন্টিফাই করব? পি ইনটু এনপি, পি এনপি। পি এর জায়গায় কি দিব? ওভার, তাই না? পি এর জায়গায় ওভার এনপির স্যার। এনপির জায়গায় কি দিব? ডিটারমিন্যান্ট অ্যাডজেক্টিভ এ আর নাউন। নাও। তো এরপর আমরা পাই যাইতেছি, তাই না? তো আমরা বুঝতে পারছি তো যে আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রসিড করতে পারি। দেখেন এইখানে একটা কমন এবং সুন্দর স্ট্রাকচার দেওয়া, কিন্তু এইটাকে আমরা কমপ্লিটলি ফলো করে নিই আমাদের জেনারেশনের সময়, আমরা আমাদের নিজেদের মতো ধরে নিছি একটা, ঠিক আছে? যেমন আমরা এখানে এনপি হিসেবে কাকে দেখেন, এখানে এনপি আছে দুইটা, ডি এ এন, আবার এখানে এনপি দিয়েছি ডি এ এন, তাই না? তো জি স্যার। এনপিটাকে আপনি জেনারেল বা সেন্ট্রাল ওয়েতে করলে কিরকম হবে? ডি এ এন, এরপর আবার এ থেকে কি হইতে পারে? আরো অ্যাডজেক্টিভ অর এপসাইলন, তাই না? এইটা দিলে আমরা কি ডি এ এন দুইটা দেওয়া দরকার পড়তেছে? না স্যার, তখন একটাই হয়ে যাচ্ছে আর কি। কারণ এ এন নিব, এ এর জায়গায় আমি এরপর আবার এ বসাবো, হবে এ এ, এরপর আমার এপসাইলন থাকলে থাকবে, নইলে বাদ, ঠিক আছে? সো আমরা সেন্টেন্সের স্ট্রাকচার ধরে ব্যাক ট্র্যাক করে একটা গ্রামার জেনারেট করতে পারি, এবং এই সেন্টেন্সটার একটা পার্সটি বানাইতে পারি। তো আজকে আমরা সিএফজি থেকে এবং সিএফজি ছাড়া দুইটা ওয়েতেই স্যার পার্সটি জেনারেট করা শিখলাম। হ্যাঁ বলেন। স্যার লাস্টের টপিকসটা না বুঝতে পারিনি। ব্যাক লাস্টের ট্র্যাকিং, কোনটা? যে ব্যাক ব্যাক, ট্র্যাকিং। না না দেখেন আমার এখানে কিন্তু জাস্ট একটা লাইন দেওয়া ছিল, দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা এখানে কি করছি? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করছি। এরপর আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম ওইটাকে আমরা একটা রুল আইডেন্টিফাই করছি, এরপরে জেনারেট করছি, তাই না? কিন্তু আরেকটা ওয়ে হইতে পারে যে জায়গাতে আপনাকে সি এর যে ডিরেক্ট দেওয়া থাকবে, যেটা আমরা প্রথমে দেখছিলাম। এই যে ওয়েতে দেখেন এই জিনিসটা কিন্তু আপনার এইটা দেওয়া আছে অলরেডি, আর এই জায়গাতে আমরা এটা বের করছি সেন্টেন্স দেখে দেখে। তো এইটাই বলছি যে আপনার এখানে ডিরেক্ট দেওয়া থাকতে পারে, পার্সটি বানাইতে হবে, অথবা এইভাবে সেন্টেন্স দেওয়া থাকলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে ব্যাকট্র্যাক করে গ্রামারটা জেনারেট করে দেন পার্সটি জেনারেট করতে হবে। সো আজকে যা পড়ানো হয়েছে মোটামুটি কি ক্লিয়ার? জি স্যার। স্যার সেকেন্ডটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, সেকেন্ডটা কি আমাদের সেন্টেন্সটা দেওয়া থাকবে শুধু, নাকি সেকেন্ড সেন্টেন্সের সাথে ডিটারমিনেন্ট নাউন এগুলা দেওয়া থাকবে? না, সেন্টেন্সের সাথে শুধু সেন্টেন্স দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে না। এগুলো ডিটারমিনেন্ট নাউন এগুলো তো। বাকিগুলো আমাদের আর কি ধরে নিতে হবে? হ্যাঁ, এই কারণে আমি আপনাদেরকে যে ওই কি বলে গ্রামারের যে বেসিক জিনিস ওইগুলো একটু দেখালাম, যে নাউন ফ্রেজ বলতে কেমনে ধরে বা ফ্রেজ কেমনে ধরে। এখন আবার প্রবলেম হচ্ছে স্যার, ক্লিয়ার শোনা গেল না। ওকে, আমি একটা হইতে পারে সিএফজি দেওয়া থাকবে, পার্সটি লাগবে, আর একটা শুধুমাত্র সেন্টেন্স দেওয়া থাকবে। আপনাকে
ইংলিশের গ্রামার অনুসারে একটু চিন্তা করে যেভাবে আমি পড়াইছি এর চেয়ে কমপ্লেক্স কখনোই থাকার কথা না, অনুসারে পার্সিটা জেনারেট করতে হবে। বুঝা ইংলিশের গেছে? গ্রামার অনুযায়ী ওটা আর কি মানে নিজেদের গ্রামারটা নিজেদের বানাতে হবে। এক্স্যাক্টলি। স্যার আমাদের কি গ্রামারটা উপরে লিখতে হবে নাকি ডাইরেক্ট আমরা পার্সিটে চলে যাব? না, আপনাদের এখান থেকে কোশ্চেন আসলে পার্সটি চাওয়া হবে। গ্রামার যদি আপনি লিখতে চান সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন। মানে আচ্ছা, আমি আপনার কোশ্চেন বুঝতে পারছিলাম যে সিএফজি আপনাদের কাছে চাওয়া হবে কেন। না, সিএফজি চাওয়া হবে না। আপনাকে যদি একটা সেন্টেন্স দিয়ে ডিরেক্টলি লিখতে বলা হয় পার্সি, সেক্ষেত্রে আপনাকে আগে গ্রামারটা নিজের মতো জেনারেট করতে হবে, ওইটা লিখতে হবে, এরপরে পার্সি। ঠিক আছে? স্যার সিটিতে কি CFD স্যার আজকের ক্লাসটাই হবে শুধু, মানে আজকে যা পড়াইছেন তার পরিচিতি হবে নাকি স্যার? না, সিটি হবে বিগত 3 ক্লাসে যা পড়াইছি। আপনার সিএসপি হচ্ছে আপনার ওই চ্যাপ্টার 6 যেটা আর কি। জি, স্যার একটু ওখানে তো ক্লাসরুমে স্যার পোস্ট করে দিয়েন তাহলে স্যার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা পোস্ট করে দিব। এটা হচ্ছে নেক্সট উইক, এই মাসের মাঝখানে সিটি শেষ করব। আর উইদিন এই উইক আপনাদের সিটির আগেরটার মার্কও দিয়ে দিব। মানে স্যার স্পেসিফিক ডেট কি দিছেন স্যার এখনো? না, স্পেসিফিক ডেট আমি ক্লাসরুমে জানাই দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, তো